দর্শক সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মুহূর্তের আয়োজনে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সিলেট ৫ আসনের দানের শীষে মনোনয়ন প্রত্যাশী, জকিগঞ্জ কানাইঘাটের অত্যন্ত জনপ্রিয় মানুষ, সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মামুনুর রশিদ মামুন। আমরা ওনার সাথে আজকে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। তো প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। তো প্রথমেই জানবো আসলে ঈদ কেমন কাটলো আপনার? ঈদ সচরাচর যেভাবে কাটে ঠিক সেইভাবেই, কোনো ব্যতিক্রম নাই। তবে এইবারের ঈদটা একদিক থেকে সামান্য ব্যতিক্রম ছিল, যে গত কুরবানির ঈদ আমরা যেভাবে করেছি এটা স্বৈরাচারী এনভায়রনমেন্টের মধ্যে, এইবারের ঈদটা অন্তত এই অবস্থান থেকে একটু আলাদা ছিল। এবং স্বাভাবিক কারণেই আমরা রাজনৈতিক কর্মী হিসাবে গত 16-17 বছর যেভাবে আমাদেরকে ঈদ করতে হয়েছে, তার থেকে অন্তত কিছুটা হলেও উন্নত ঈদ বলা যাবে এটাকে। বিশেষ করে আমাদের দলের নেতাকর্মীরা সবাই বাড়িতে ঈদ করতে পেরেছে। আমরা নিজেরাও নিজের আবাসস্থল যেখানে আছে, গ্রামের বাড়ি, শহর, এগুলোতে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি। গত 17 বছর যেটা আমরা পারি নাই। এটাই তো আমরা আসলে প্রথমে আপনার সম্পর্কে একটু জানতে চাই, বা আপনার এই রাজনীতিতে আসা। আপনার বাড়ি তো কানাইঘাট, কোন সদর ইউনিয়ন বোধ হয়? না, আমার দক্ষিণ পানিগ্রাম ইউনিয়নে পড়ছে। তো রাজনীতিতে আসা আর আপনার এই পর্যন্ত যদি একটু পিছনের গল্পটা একটু সবাইকে বলেন। আসলে আমার রাজনীতিতে আসা এটা ইনফ্যাক্ট এটা মজার গল্প আছে আমার রাজনৈতিক জীবনে পদার্পণের। আমি তখন কানাইঘাট গভর্নমেন্ট স্কুলের ছাত্র। আমরা কানাইঘাট গভর্নমেন্ট স্কুলের প্রথম ব্যাচের ছাত্র। তো সেই সূত্র ধরে আমাদের সেই সময়, যেহেতু নতুন গভর্নমেন্ট স্কুল, স্বাভাবিক কারণে সেখানে কোনো পরীক্ষার সেন্টার ছিল না। তো আমাদেরকে সাধারণত সম্ভাবনা ছিল যে আমরা সিলেট পাইলট গভর্নমেন্ট স্কুল, যেটাতে আমি আগে পড়াশোনা করেছি, আমার বাবা রিটায়ার করায় আমার গ্রামে চলে যেতে হয়েছিল, তো সেই স্কুলে আমাদের সেন্টার হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে পরীক্ষার যখন অ্যাডমিট কার্ড আসলো, অ্যাডমিট কার্ডে দেখা গেল যে আমাদেরকে সেন্টার হিসাবে দিয়ে দেওয়া হয়েছে জনতা হাই স্কুলে। হ্যাঁ, সেন্ট্রাল জনতা হাই স্কুলে। তো খুব ন্যাচারালি ওখানে কোনো হোটেলের ব্যবস্থা নাই, কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নাই, আত্মীয় স্বজনও নাই সবার, এই ধরনের একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে আমরা খুব হতাশ হয়ে গেলাম যে আমরা পরীক্ষা দেবো কীভাবে। যাই হোক, আমার স্কুলের হেডমাস্টার এবং সব শিক্ষকরা মিলে আমাকে অনুরোধ করলেন যে একটু ওনাদের সাথে বসার জন্য। তো ওনারা আমাকে যখন বললেন, তো স্বাভাবিক কারণে স্কুলের ছাত্র শিক্ষকের যে রিলেশন, এটা তো মানে সাংঘাতিক শ্রদ্ধার একটা সম্পর্ক। তো স্যাররা ডেকেছেন, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে। তারপরে ডেকে নিয়ে বললেন যে হেড স্যারের রুমে, তো বললেন যে এই ঘটনা, এর জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। তখন তো আন্দোলন কী জিনিস, এই জিনিস আমার মধ্যে নাই, ক্লাস 10-এ পড়ি, এই ধরনের একটা ছেলে আমি। তো যাই হোক, কীভাবে কী করতে হবে, বলে আমরা স্মারকলিপি নিয়ে যাব। তখন সিও ছিল, সার্কেল অফিসার ছিল, টিএনওর জায়গা যেটা, সেটা সিও ছিল। তো সিওর কাছে স্মারকলিপি দিতে হবে এবং এই যে থানার ওসির কাছে স্মারকলিপি দিতে হবে, যে বিষয়টা ওনারা উপরের মহলকে জানাবে, যে তাইলে একটা অ্যাকশন হতে পারে, এই অ্যাকশনের ফলশ্রুতিতে আমাদের সেন্টার চেঞ্জ হতে পারে। যাই হোক, সেই সূত্র ধরে স্যাররা সব কিছু রেডি করলেন। পুরা স্কুলের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি একদম পুরা মিছিল করে সিও অফিসে যাই, একদম গরম একটা বক্তৃতা দিয়ে ওই স্মারকলিপি পেশ করলাম। জীবনে প্রথম কারোর সামনে দাঁড়িয়ে কথা বলা আমার সেদিনের। যাই হোক, ওসি সাহেবের এখানে এসে ওইভাবেই বললাম, ক্লাস 10-এর একটা ছাত্র আমি, তাও আবার গ্রামের স্কুলের। হ্যাঁ, যাই হোক, সেইভাবে আমি মানে সেই সংগ্রামটা শুরু। ওই দিন বিকেল থেকে আরেকটা কর্মসূচি ছিল, ওই স্যারদেরই পরিকল্পনা মতো। সেই কর্মসূচি ছিল তখন টেলিগ্রাম করা, মানে অজস্র বলতে কি, মানে যতগুলো আমরা স্টুডেন্ট ছিলাম সবার বাবার নামে বোর্ডের, তখন কুমিল্লা বোর্ড ছিল, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানের কাছে ইয়ে করা,
এটা স্মারকলিপি না না না, ওই টেলিগ্রাম করা, বুঝছো? তো সেই টেলিগ্রামের আয়োজন স্যাররা করেছেন। টাকা পয়সা কোত্থেকে এসেছে আমি নিজেও বলতে পারবো না। স্যাররা আমাকে বলছেন যে পোস্ট অফিসে যেতে হবে এবং পোস্ট অফিসে দাঁড়িয়ে থেকে সবগুলো করতে হবে। আমিও স্যারদের কথা মতো একদম, কারণ ওই যে দুপুরবেলা যে স্মারকলিপি পেশ করেছি সেটাতে পুরো স্কুলের ছাত্রীরা আমার সাথে ছিল, এটাতে একটা উৎসাহ পেয়েছি। তারপরে টেলিগ্রাম, এটা তো গিয়ে ঝাঁপায় পড়ছি একদম পুরা। যাই হোক, আল্লাহর মেহরবানি 3 দিনের মাথায় এই যে আন্দোলনের একটা সাফল্য আমাদের মধ্যে চলে আসলো এবং তখনই ওই টেলিগ্রামের মাধ্যমেই স্কুলের হেডমাস্টারকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের অ্যাডমিট কার্ড পরিবর্তন করা হবে এবং সেটা সিলেট গভর্নমেন্ট স্কুলে আমাদেরকে সেন্টার হিসেবে দেওয়া হবে। আসলে এইটাই ছিল আমার রাজনীতিতে পদার্পণের সূত্র। তো এই ছাত্র আন্দোলনের মাধ্যমে স্কুল থেকেই শুরু, স্কুল জীবনা থেকে আপনার এই আন্দোলন কর্মসূচি বা রাজনীতির সংক্ষিপ্ততা এটাই। তো এটার ফলপ্রসূ পরে আপনারা এখানে হলেন। আমরা তো জানি যে সেন্ট্রাল জনতা হাই স্কুলে আমরা জানি যতটুকু যে গোয়েনঘাট, জৈন্তাপুর, আপনাদের কানাইঘাট বা জকিগঞ্জ বৃহত্তর জনতা একটা ঐক্য ছিল, যেটা এখনো বিদ্যমান রয়েছে, যেটা আপনাদের 17 পরগনায় এখনো বিদ্যমান রয়েছে। তো আমরা আসলে প্রথমে যেটি আপনার জানলাম জীবন সম্পর্কে একটু উদাহরণ। এখন যেটি আপনাদের কানাইঘাটের যে 2টি বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে গিয়ে যে গাজী বুরহানুদ্দিন সড়ক, যেটির জন্য দীর্ঘদিনের আন্দোলন চলে আসছে। বিগত সরকারের যে একজন এমপি ছিলেন সেলিমউদ্দিন, জাতীয় পার্টি থেকে তিনি নির্বাচন করছেন, তিনি 5টি বছর। তার পরবর্তীতে হাফিজ আহমদ মজুমদার, যিনি শিক্ষার কল্যাণে কাজ করে গেছেন 10 বছর। তো সব মিলিয়ে এই যে রাস্তাটি বারবার টেন্ডার হয়েছে, বারবার কাজে বিঘ্নটা বা এই বর্তমান পরিস্থিতি, এখনও কাজ চলমান আবার বন্ধ। আবার এই ঈদের পূর্বে আমরা দেখেছি সিলেট নগরে এটা নিয়ে মানববন্ধন হয়েছে, আপনার কানাইঘাটে, রাজাগঞ্জ এলাকায়, বিভিন্ন এলাকায় এটা নিয়ে মানববন্ধন। সরকারের বরাদ্দ আসছে, এখানে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে এটা মানববন্ধন কর্মসূচি কেন করতে হবে? এটাই আমাদের দুর্ভাগ্য। আসলে আমরা এমন একটা এলাকায় জন্ম নিয়েছি, মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে আমরা মনে হয় এই ধরনের অবস্থা, মানে এলাকায় গেলে বা এলাকা যাওয়ার প্রস্তুতি যখন আসে তখনই মনের মধ্যে একটা চরম দুর্বলতা চলে আসে যে যাব কিভাবে, আসবো কিভাবে। একদম কাছাকাছি কোনো জায়গায় কানাইঘাটের যেতে হলেও প্রায় 2 ঘন্টা সময় নিয়ে বের হতে হয়। তো এই ধরনের একটা সময়, মানে অবস্থা, রাস্তাঘাটের চরম বাজে অবস্থা। নিজের গাড়ি নিয়ে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, ভাড়া করা গাড়ি নিয়ে যেতে হলে গাড়ির ড্রাইভার 10 বার চিন্তা করে যে যাবে কি না, এই ধরনের অবস্থা। তো এই সিচুয়েশনে আমরা আসলে সত্যিকার অর্থে খুব হিমশিম খাচ্ছি। দীর্ঘদিন থেকে আমাদের এলাকার লোকজন বিভিন্ন ধরনের কষ্ট করছে। আমি কিন্তু শুধু কানাইঘাট নিয়ে কাজ করছি তা না, আমি জকিগঞ্জ কানাইঘাট নিয়ে কাজ করি। সেম অবস্থা জকিগঞ্জেরও। শুধুমাত্র জকিগঞ্জ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিছু কিছু জায়গায় এখন অবশ্য খারাপ, তারপরেও মোটামুটি চলার উপযোগী। কিন্তু এছাড়া জকিগঞ্জ যাওয়ার রাস্তা হোক আর কানাইঘাট যাওয়ার রাস্তা হোক, কোনোটাই চলাচলের অনুপযোগী, সবগুলোই চলাচলের অনুপযোগী। সো আমরা যেহেতু জনগণের রাজনীতি করি, বিএনপি জাতীয়তাবাদী দল জনগণের পাশে থেকে গত 16-17 বছর সংগ্রাম করেছে, মানুষ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং সেই কারণেই আমরা জনগণের পাশে দাঁড়ানোর জন্যই একটা 2 উপজেলার বিএনপি নেতৃবৃন্দ আমরা সবাই মিলে একসাথে জোটবদ্ধ হয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, এটার জন্য একটা আন্দোলন করা দরকার, একটা সংগ্রাম করতে হবে। কারণ অতীতে কোনো এমপি সাহেব, যে এমপি সাহেবদের নাম বললেন, ওনারা কোনো সময়েই সংসদে দাঁড়িয়ে এলাকা নিয়ে 2টা কথা বলেছে, এই ধরনের জিনিস আমাদের চোখে পড়ে নাই। আমরা কোনো নিউজে দেখি নাই, কোনো ভিডিও চিত্রও আমাদের কাছে নাই যে ওনারা এলাকা নিয়ে কোনো কথা বলেছেন। ওনারা নির্বাচিত হয়েছেন, ভোট লাগে নাই, ভোট ছাড়া নির্বাচিত হয়েছেন, জনগণের সাথে কোনো কমিটমেন্ট নাই, যে কারণে তারা নির্বাচনে যাওয়ার পরে আর এলাকার কোনো খোঁজখবর রাখেন নাই। বাট আমরা যেহেতু জনগণের সাথে মিলে গত 16-17 বছর সংগ্রাম করেছি, জনগণের দাবি আদায়ের সংগ্রামে আমরা এই সরকার আসার সাথে সাথেই আমরা স্টেপ নিয়েছি এবং 2 উপজেলা বিএনপি আমরা একসাথে মিলে আমরা জনগণের দাবিগুলোকে সামনে নিয়ে এসেছি। আমরা সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টাকে জানিয়েছি। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সাথে যোগাযোগ করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। এটা শুধু রাস্তাঘাটের জন্য না, আমাদের নদী ভাঙন একটা বিরাট সমস্যা। নদী ভাঙন আমাদের এখানে একটা বিশাল সমস্যা এবং নদী অববাহিকাগুলা যেভাবে
মাটি ভরাট হয়ে যাচ্ছে সেগুলোকে খননের মাধ্যমে সুন্দর করা এবং নদী প্রবাহকে সুন্দরভাবে চলা, এই ধরনের বিষয়বস্তু নিয়ে আমরা অনেক দিন থেকে কথা বলে আসছি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে। কিন্তু আপনি যে বলছেন আপনার কাছে একটা ভুল তথ্য আছে, যেটা হলো যে বরাদ্দ আছে তাহলে কেন কাজ হচ্ছে না। আসলে কোনো বরাদ্দই নাই। সরকার বিগত সরকারের আমলে এইগুলা প্রজেক্ট যেগুলা মানে আমার 2 উপজেলায় রাস্তাঘাটের জন্য যে টাকার প্রয়োজন সেটা 100 কোটি টাকার মতো হবে। তো বিগত সরকারের যে মানে কাজকর্মগুলা সেগুলো 1000 কোটি টাকার উপরে না হলে তাদের কমিশন বাণিজ্য হতো না, যে জন্য তারা 100 কোটি টাকার কোনো বিষয় নিয়ে তারা সাধারণত চিন্তিত ছিল না বা তারা এগুলো নিয়ে কাজ করতো না। তো যে জন্য কোনো বরাদ্দ নাই। তো আমি যখন এটা নিয়ে কাজ শুরু করলাম তখন দেখলাম যে তারা হিমশিম খাচ্ছে যে বরাদ্দ পাবে কোত্থেকে, এবং দেশের অর্থনৈতিক অবস্থা তো এটা ভালো করেই জানেন যে কোনো ধরনের ইয়ে নাই। তবে একটা মজার ব্যাপার হলো এই যে প্রজেক্টগুলা যেগুলা জকিগঞ্জ কানাইঘাটের রাস্তার ডেভেলপমেন্টের জন্য, এগুলো কিন্তু সব এশিয়ান উন্নয়ন ব্যাংকের টাকার প্রজেক্ট এগুলো। তো টাকার কোনো সমস্যা ছিল না, কিন্তু টাকা ছাড় করানোর বিষয়টা সমস্যা ছিল। কারণ এখানে একটা চরম দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন বিরাজ করছে, যারা দুর্নীতির কারণে এই টাকাটা ছাড় করার প্রসেসটা অনেক কঠিন হয়ে গেছে। আগে এলজিডি যেটা করতে পারতো, চিফ ইঞ্জিনিয়ার এইসব অনেক বিষয় আছে যেগুলা নিজে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু এখন আর টাকা বরাদ্দের বিষয়টা চিফ ইঞ্জিনিয়ার হাতে নাই, এটা পুরোটা মন্ত্রণালয়ের হাতে চলে গিয়েছে। অতীত সরকারের মন্ত্রী উনি এমন একটা ব্যবস্থা করেছিলেন যে টাকাগুলা যখন ছাড় করাতে হবে এলজিডি মানে পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে, সেই টাকাগুলা যখন ছাড় করাতে হয় তখনই উনার কমিশনটা ওনাকে দিয়ে তারপরে ছাড় করাতে হতো। প্রতিটা দপ্তরে প্রতিটি জায়গার আন্ডারে এগুলা সচিবদের না মন্ত্রীদের আন্ডারে চলে গিয়েছিল, এই ধরনের সিচুয়েশন ছিল, যার কারণে এই প্রসেসটাই এখনো চলছে। তো চিফ ইঞ্জিনিয়ার অসহায় হয়ে আমাদেরকে বলেছেন যে ওনার পক্ষে অনেক কিছু করার ক্ষমতা নাই। তো আমরা বলেছি যে আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে ক্ষমতা তো আমরা তো আপনার কাছ পর্যন্ত আসতে পারবো, আমরা তো আর ওই সজীব ভুইয়ার কাছে আমরা যেতে পারবো না। বিকজ সজীব ভুইয়া নিজে ওনার এলাকায় 250 রাস্তার কাজ করার জন্য উনি টেন্ডারের উদ্যোগ নিচ্ছেন, এই ধরনের বিষয় আমরা শুনছি। কিন্তু আমরা তো 250 রাস্তা নিয়ে কাজ করছি না, আমরা কয়েকটা রাস্তা গ্রামীণের কয়েকটি রাস্তা করার জন্য কাজ করছি, কিন্তু ওনাদের কোনো ভ্রুক্ষেপ নাই এই বিষয়ে। তো আমরা তাদের দৃষ্টিতে এই বিষয়গুলো নিয়ে আসার জন্যই আমরা এই আন্দোলনের কর্মসূচি। 5 আগস্টের পূর্বের যে সরকার ছিল তাদের যে প্রকল্পগুলো যেগুলো কাজ চলমান আছে, অনেকগুলো কাজ আটকে আছে, এগুলোর ব্যাপারে আপনাদের উদ্যোগ? আসলে আমাদের এলাকায় এই ধরনের কোনো কাজ আমাদের নজরে পড়ে নাই। শুধুমাত্র রোডস অ্যান্ড হাইওয়েজের কিছু কাজ আছে যেগুলা ইতিমধ্যে যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গায় কাজ হচ্ছে, বাট খুব ধীর গতিতে হচ্ছে। কিন্তু পল্লী উন্নয়নের বিশেষ করে এলজিইডির কোনো কাজই হচ্ছে না, কোনো বরাদ্দ নাই, কিচ্ছু নাই, এই ধরনের অবস্থা। আমি আপনাকে বাই দ্য ওয়ে বলি, এই যে বন্যা এই কয়েকদিন আগে যখন বৃষ্টি হচ্ছিল প্রচুর, তখন কানাইঘাট এতটুকু এফেক্টেড হয় নাই, নদী উপচায় আসে নাই, কানাইঘাটে কিছু বাঁধের কাজও হয়েছে। কিন্তু জকিগঞ্জ একদম 100% অরক্ষিত। জকিগঞ্জ কুশিয়ারা নদীর এমন একটা অবস্থা যে নদীর পাড়ে কোনো বাঁধ নাই, জাস্ট নদীর লেভেল পর্যন্ত যদি পানি আসে, এর উপরে 1 ইঞ্চি পানি যেটা উঠবে সেটাই কিন্তু নদীর পাড় উপচে মানুষের লোকালয়ে চলে আসে। আমরা তো দেখলাম টানা 2-3 দিনের বৃষ্টিতে জকিগঞ্জ বাজারটাই পানির নিচে চলে গেছিল। তো আমরা আমাদের দল নিয়ে আমরা ওখানে গিয়েছি, আমরা কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন জায়গায় যে দিক দিয়ে পানি আসছিল সেই জায়গাগুলো আমরা উদ্যোগে, এটা আসলে সত্যিকার অর্থে আমি কি বলবো, এটা বাংলাদেশের কোথাও এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার জানা নাই, কিন্তু আমার দলের নেতৃবৃন্দরা সবাই ওখানে কাজ করেছে। একদম নদী মানে পানি সাঁতরায় গিয়ে ওই জায়গায় নিজের উদ্যোগে ব্লক দিয়ে পানি বন্ধ করেছে, এবং আপাতত অন্তত একটা ঠেক দেওয়া গিয়েছে। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। আমরা এটার জন্য আমরা এখন অফিস আদালত বন্ধ, যার জন্য আমরা কাজ করতে পারছি না। আশা করি 15 তারিখ অফিস খুললে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলবো এবং এলজিডির সাথে আবার কথা বলবো যে আপনারা যদি উদ্যোগী না হন, 18 তারিখ আমাদের একটা কর্মসূচি আছে, যদিও ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন যে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য,
আমরা তো আসলে দেখেছি বিগত সরকারে এই পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে নদী খনন বা বাঁধ রক্ষায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই প্রকল্প কি কোনো আওতায় আসে না এখানে? না, আমাদের চোখে পড়ে নাই, এই ধরনের কোনো কিছু নাই। সত্যিকার অর্থে আমি বিশেষ করে জকিগঞ্জের ব্যাপারে বলবো, ওখানে কোনো ধরনের কাজ হয় নাই। এখানে একটা বিষয় আছে, এখানে এই জন্য জকিগঞ্জের কুশিয়ারা নদী যেটা, সেই কুশিয়ারা নদীটা হলো আমাদের এটা কিন্তু যৌথ নদী কমিশনের একটা পারমিশন লাগে। কুশিয়ারা নদী যেহেতু ওই পার হলো ইন্ডিয়া, তো এই ধরনের যে বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকাতে কাজ করতে হলে যৌথ নদী কমিশনের একটা পারমিশন লাগে সবার। কিন্তু গত গভর্নমেন্টের আমলে এই পারমিশন নেওয়া হয় নাই, এই জন্য জকিগঞ্জে কাজ করা যায় নাই। আমরা আশা করছিলাম এই গভর্নমেন্টের আমলে অন্তত এই বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হবে, কিন্তু এই গভর্নমেন্টও কোনো ধরনের কোনো উদ্যোগ নেয় নাই, যে কারণে যে জকিগঞ্জে কোনো ধরনের কোনো কাজই হয় নাই। তো আমরা আরেকটা প্রশ্ন দিতে, যেহেতু আপনার সীমান্তবর্তী এই দুইটি উপজেলা কানাইঘাট এবং জকিগঞ্জ, এই দুইটি উপজেলায় আমরা অনেক মাদক পাচার যেটি হয়, অবৈধ চোরাচালান, আমরা সীমান্ত রক্ষী বাহিনী যেটি বিজিবি প্রতিনিয়ত তারা তাদের মতো চেষ্টা করে যাচ্ছে, অবৈধ মাল চোরাচালান ধরছে। তো আমরা দেখি যে আসলে বিজিবির কার্যক্রম সীমান্ত এলাকায় ভালোই, তারা গত 5 আগস্টের পরে অভিযান চালিয়ে বিভিন্ন চোরাই পণ্য মালামাল আটক হচ্ছে, কিন্তু কোনো ব্যক্তিকে আটক করা হয় না, একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই বর্ডারগুলো ক্রস করে কিন্তু দুটি থানা এলাকা রয়েছে, থানার তেমন একটা কার্যক্রম বর্ডার এই চোরাচালানের বিষয়ে এইসব দেখা যায় না। এই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার যদি। ধন্যবাদ। আসলে আমি যেটুকু বুঝি রাজনীতি বা এই প্রশাসনের বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি জাস্ট সাধারণত কথা এইভাবে পাবলিকলি বলি না। তারপরে আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি একটু বলতে চাচ্ছি। আসলে এই জুলাই গণ আন্দোলনের পূর্ববর্তী সময়ে এই প্রশাসনের যে ভূমিকা ছিল, তারা এই ট্রমার থেকে বেরিয়ে এসে স্বাভাবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে না এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। যার সুযোগ নিচ্ছে এই চোরা কারবারিরা। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আমি বিশেষ করে বিভিন্ন সময় আমার সময় যেভাবে কথা হয়েছে, আমরা বলেছি, অনুরোধ করেছি যে আপনারা দয়া করে কোনো ধরনের ভয়ভীতির মধ্যে আপনারা কাজ করার প্রয়োজন নেই, আমরা পুরা বিএনপি দলটাই পুরোটাই আপনাদের জন্য সব ধরনের সাপোর্ট দেব। কিন্তু কেন জানি এই কাজটা এখন পর্যন্ত খুব স্বাভাবিক হয়ে ওঠে নাই। তো আমরা আশা করছি যে ওনারা ওনাদের নৈতিক দায়িত্ব যেটা আছে সেটা খুব সহসা পালন করা শুরু করবেন এবং এই বিষয়গুলোতে খুব গুরুত্ব দিয়ে নজর দিবেন। বিশেষ করে এই চোরাচালান এবং মাদক, মারাত্মক বাজে অবস্থা আমাদের বর্ডার এলাকায়, মারাত্মক বাজে অবস্থা। এবং আমার কানে আসে বিভিন্ন সময় যে অনেক নৈতিকতা সম্পন্ন রাজনৈতিক দলের লোকরাও এইসব কাজের সাথে জড়িয়ে গিয়েছেন। ওনারা মুখে বলেন অনেক নৈতিকতার কথা, কিন্তু আদতে খবর নিলে দেখা যায় যে ওনারা চোরাচালানের সাথে রিলেটেড। তো এটা খুব দুঃখজনক বিষয়। আমি আজকে আপনাদের এই সাথে কথা বলার মাধ্যমে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা আশা করব যে এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে এই বিষয়ে ওনারা ভূমিকা রাখবেন এবং আমাদেরকে অবশ্যই এই অবস্থান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে পারে। এটা আমাদের অঞ্চলের জন্য একটা লজ্জার বিষয়। আমি চাই না যে এই আমাদের অত্যন্ত ভালো এবং কি বলবো নিরীহ মানুষের যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে এই ধরনের দুর্নাম আমরা কুড়াতে চাই না। আরেকটা বিষয় নিতে চাই, আপনার জানেন যে শিশু মুনতাহা যেটি 6 দিন পরে তার বাড়ির পাশেই তার মৃতদেহটা পাওয়া গেছিল, এই ঘটনার পরে কিন্তু অসংখ্য হত্যার ঘটনা ঘটে গেছে, প্রায় 15-20টি মার্ডার হয়েছে এই আপনার কানাইঘাট উপজেলা। বিশেষ করে যে এই আমাদের সিলেটে 13টি উপজেলার মধ্যে কানাইঘাট উপজেলা এই সংক্রান্ত বিষয় আসলে অনেকটা আলোচনায় দেশব্যাপী রয়েছে। এই বিষয়টা আপনি কেমন দেখছেন? যে আসলে আমি আগের প্রশ্নের উত্তরে যা বললাম সেটাই সত্যিকার অর্থে। আর আমি জানি না কেন এইভাবে আমরা এত অসহিষ্ণু হয়ে উঠেছি। বিশেষ করে সমাজে একটা অস্থিরতা, এই যে আমি মনে করি অর্থনৈতিক যে ডিসপ্যারিটি যেটা তৈরি হয়েছে, সেই ডিসপ্যারিটিটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে কিছু কিছু মানুষ খুব আবার কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি একদম গরিব এবং নিম্ন গরিবের চেয়েও আরও গরিব হয়ে যাচ্ছে, এই ধরনের একটা সিচুয়েশন। এই যে অর্থনৈতিক যে মানে পার্থক্য যেটা তৈরি হচ্ছে, সেটাই কিন্তু এই ঘটনাগুলোর জন্য মেইনলি আমার কাছে মনে হয় মেইনলি দায়ী। তো আমি ব্যক্তিগতভাবে
আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, সমাজে এই যে মানে দুইটা ধারা তৈরি করে দেওয়া, একটা বিশাল বড় লোক, একটা একদম গরিব, এই ধরনের সিচুয়েশন থেকে আমরা যদি সমাজটাকে সামান্যতম কিছু উপরে উঠাতে পারি, তাহলে মনে হয় এই অবস্থাটার পরিবর্তন আসবে। আরেকটা বিষয়, আসলে একটি দুঃখজনক বিষয় বলতে, ঈদের পূর্বেই আপনাদের এই রাজাগঞ্জ খালরপাড় এলাকায় একজন ব্যবসায়ী বা শ্রমিক নেতা, তাকে নির্মমভাবে তার বাড়ির পাশে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি প্রশাসন তাদের একটা ঘটনার সাথে জড়িত কয়েকজন গ্রেপ্তার করেছে। আসলে এই বিষয়টা আপনি তাদের বাড়িতেও গত পরশুদিন বোধহয় গিয়ে আসছেন, সান্ত্বনা জানিয়ে আসছেন। তো আসলে এইভাবে একজন মানুষকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা, এটা তো সত্যি দুর্ভাগ্যজনক। আমি রাজাগঞ্জে এই হত্যাকাণ্ড তাদের বাড়িতে গিয়েছি, আমি আমার কন্ডোলেন্স জানানোর জন্য আমি গিয়েছি, তার মাজার জিয়ারত করেছি। সাথে সাথে আরেকজন রমজানে এইভাবে আরেকটা ছেলেকে এইভাবে হত্যা করা হয়েছে, প্রবাসী একটা ছেলেকে। তো দুইটা ঘটনাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে। তাদের মুখ থেকে আমি যা শুনেছি, সত্য মিথ্যা তো আমার জানা নাই, ওনাদের রিলেটিভসরা যা বলেছে যে আগে ওদেরকে ফোনে জানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এই ধরনের একটা অবস্থা, মানে কতটুকু ভয়াবহ সামাজিক অবক্ষয়ের মধ্যে আমরা আছি, যে আগে তাদেরকে ফোন দিয়ে জানিয়ে যে তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা মানে ভয়াবহ সিচুয়েশন। আমি সত্যিকার অর্থে আমি কল্পনা করতে পারি না যে জকিগঞ্জ কানাইঘাটে এই ধরনের ঘটনা ঘটবে। মানে এত নিরীহ মানুষের অবস্থান যে অঞ্চলে, সেই অঞ্চলে, এবং অত্যন্ত শান্তিপ্রিয় মানুষের অবস্থান যে জায়গায়, কিন্তু সেই জায়গায় এই ধরনের ঘটনা, এটা আশ্চর্য লাগে আমার কাছে। সমাজের অবক্ষয়ের একদম শেষ পর্যায়ে এভাবে প্রকাশ্যে আগে জানান দিয়ে এভাবে মেরে ফেলা হলো। আসলে আসলে এখন আমরা একটু রাজনীতির দিকে আসতে চাই। আমাদের সিলেটে বিভাগের মধ্যে 19টি আসন রয়েছে। 19টি আসনের মধ্যে সিলেটে 6টি অবস্থান করছে। সুনামগঞ্জে আমরা দেখেছি কিছু কিছু প্রার্থী তারা মাঠ চষে বেড়াচ্ছেন। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনিও তার দিকে পিছিয়ে নিয়ে আপনি জকিগঞ্জ খানাইঘাটের প্রতিটি ইউনিয়নের পাড়া মহল্লায় আপনি ঘুরে বেড়াচ্ছেন। সিলেটের মধ্যে আমার দেখার মধ্যে আপনি কিন্তু সর্ব এগিয়ে রয়েছেন প্রচারণার দিকে, আপনি যেভাবে জনগণের সাথে মিশে রয়েছেন। তো আসলে সিলেট জকিগঞ্জ কানাইঘাট আমরা জানি যে পূর্বে কিন্তু জাতীয় পার্টির ভালো একটা অবস্থান ছিল, পরবর্তীতে জামাতেরও কানাইঘাটে, যেটি আপনার নিজ এলাকা কানাইঘাটেও জানি যে জামাতের বা জমিয়তের একটি অবস্থান হচ্ছে। সব দিক দিয়ে বিবেচনায় আপনি যে বিএনপির প্রার্থী হচ্ছেন বা দানের শীষে মনোনয়ন প্রত্যাশী, এই সব মিলিয়ে আসলে আপনি যদি মনে করেন যে সিলেটে 5 আসনে দানের শীষে মনোনয়ন প্রত্যাশা করছেন, কিসের ভিত্তিতে? আপনাকে একটা জিনিস বলি, বিএনপি এই আসনে 91 সালে নির্বাচন করেছিল, হারিস ভাই ইলেকশন করেছিল, তার পরবর্তীতে আর এই আসনে বিএনপির কেউ নির্বাচন করে নাই। এটা ঠিক এই জন্যই আপনারা হয়তো বুঝবেন না বা বুঝতেছেন না, হয়তো যারা রিলেটেড অনেকে আমাকে এই প্রশ্ন করে যে এখানে তো মনে হয় অন্য কোনো দলের অবস্থান হয়তো ভালো হতে পারে। কিন্তু আমি আপনাকে জাস্ট একটুকু মনে করে দিই, যে প্রার্থী পূর্ববর্তী নির্বাচনে তার দল থেকে নির্বাচন করে 6-7 হাজার ভোট পায়, সেই প্রার্থী 18 নির্বাচনে আমাদের দলসহ নির্বাচন করায় সামান্য সময়ের যে ভোটগুলো হয়েছিল সেখানে 86,000 ভোট পেয়েছে। তো এখন এই প্রার্থীকে আমি বা এই ধরনের দলের প্রার্থীদেরকে বলতে চাই যে বিএনপি ছাড়া একটাবার ইলেকশন করে দেখেন আপনারা, ভোট 10,000-এর উপরে যাওয়ার ক্ষমতা আপনাদের আছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, নির্বাচন না হলে এটা বলা খুব অত্যুক্তি হয়ে যাবে। জাস্ট আমার ধারণা যেটা, যে ওনাদের যে সাংগঠনিক ক্ষমতা আছে, আমাদের সাংগঠনিক ভিত্তিটা আপনাকে বলি, বৃহত্তর সিলেটে একটা নির্বাচনী এলাকায় 112টি মামলা হয়েছে সরকার বিরোধী আন্দোলন করায়, এই ধরনের একটা নজিরও নাই। কিন্তু জকিগঞ্জ কানাইঘাটের নেতাকর্মীরা 112টি মামলা ফেস করেছে। এখানে যদি কোনো সংগ্রাম না হতো, এখানে যদি সংগঠন না থাকতো, এখানে যদি অজস্র মানুষের বিএনপির পাশে দাঁড়ানোর অবস্থান না থাকতো, তাহলে তো এতগুলো মামলার প্রয়োজন পড়তো না। পুলিশ তো খুব ইজিলি এবং আওয়ামী লীগের নেতারা খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারে, কিন্তু এটা পারে নাই বলেই 112টি মামলা হয়েছে এখানে।
এবং আল্লাহর অশেষ মেহেরবানি আমরা একদিনের জন্য পুলিশের কাছে অথবা আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে আমরা মামলা আসলে তো রাজনৈতিক, এটা আমাদের দেশের একটা প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে হয়রানি, এই কালচারটা আগে ছিল না তো আমার রাজনৈতিক জীবনে আমি কোনোদিন কানাইঘাটে জকিগঞ্জে কোনো ধরনের রাজনৈতিক মামলা হয়েছে আমি এটা শুনি নাই। এই প্রথম আমরা এই সংস্কৃতির মধ্যে ঢুকেছিলাম। গত 16 বছর 17 বছরে আমরা 112টি মামলা ফেস করেছি আমাদের নেতাকর্মীরা। আপনি তো উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, 10 বছর ছিলেন, পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন। এই দুইটি দায়িত্ব পালন করতে মামলা হামলার শিকার হয়েছেন কি? জি জি জি, হ্যাঁ, আমরা কেউ কিন্তু মামলা থেকে মুক্তি পাইনি। আমরা সবাই, বিএনপি করেছে মামলা করে, মামলা হয় নাই, এই ধরনের কর্মী পাওয়া তো খুব ডিফিকাল্ট। এটা খুব ডিফিকাল্ট। এটা আমাদের কোর্টের বারান্দা ছিল আমাদের মানে সেকেন্ড হোম, অথবা কোনো সময় জেলেও বিভিন্নভাবে কোর্ট কাছারি করে বেঁচে যেতে পেরেছি। কিন্তু আমার নেতাকর্মীরা ম্যাক্সিমাম জেল খেটেছে দীর্ঘদিন। তো আমরা আসলে আপনাদের একটা আসনের বিপরীতে 4-5জন প্রার্থী মাঠে কাজ করছেন আপনাদের, তার ধারাবাহিকতায় আপনার নির্বাচনী এলাকায় কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনার হারিস চৌধুরীর কন্যা, তিনিও আমরা দেখেছি তার ওনার বাইকে নিয়ে কোথাও একটু বেশি চিন্তা ভাবনা বিষয়। এটা যেহেতু হারিস চৌধুরী আপনাদের আগের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব ছিলেন, তারপরে ওনার দলে ভালো একটা অবস্থান ছিল, ওনার মেয়ে, পাশাপাশি আপনি আরও 2-1জন প্রার্থী আছেন। তো সব মিলিয়ে দলের মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী? আপনি তো সবচেয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। আসলে ব্যাপারটা হলো, আপনারা এই গণতন্ত্র আমরা আসলে ভুলে গিয়েছি। আমাদের গত 16-17 বছরের এই পথ চলায় আমরা গণতন্ত্র কী জিনিস এটা আমাদের কাছে আর মনে নেই। আমরা স্বৈরতন্ত্রটাকেই গণতন্ত্রের পার্ট হিসেবে মনে করছি। আরে ভাই, দলের ভিতরে তো এই কম্পিটিশনটা থাকবেই, এটাই তো দলের সৌন্দর্য, এটাই তো গণতন্ত্র। আপনি যত কম্পিটিশন করে আসতে পারবেন ততই আপনি সাফল্য পেতে পারেন, সম্ভাবনা বেশি। তা আমি তো মোস্ট ওয়েলকাম করি, আমি সবাইকে আহ্বান করি, আসেন মাঠে কাজ করি, সবাই দলের জন্য কাজ করি, দল যাকে যোগ্য মনে করবে তাকে নমিনেশন দেবে, এটাতে আমার কিছু আসে যায় না। তো আমি তো ভেরি হ্যাপি। এবং এলাকার লোকজনের সাথে আমি কাজ করি দীর্ঘদিন থেকে, এই 18-20 বছর থেকে আমি মাঠেই আছি। সো আমার এগুলো নিয়ে কোনো, আমি বিচলিত না। এবং যারাই আসবে আমি সবাইকে স্বাগত জানাবো। আসেন ভাই, মাঠে কাজ করি, দলের জন্য কাজ করি, দল যাকে নমিনেশন দেবে সেই ইলেকশন করবো, অসুবিধা কি? সমস্যা নাই, প্রতিযোগিতার মধ্যে দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি। তো সব মিলিয়ে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করছেন। আমরা জানি যে আগামী 13 তারিখে হয়তো অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক রয়েছে, হয়তো বৈঠক পরবর্তী নির্বাচনের আরও কোনো নতুন আপডেট আসতে পারে। তো নির্বাচন যেহেতু গত কয়েকদিনে জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু ডক্টর ইউনূস তিনি আগামী বছরের এপ্রিলে নির্বাচনের সময়সীমা একটা ঘোষণা দিয়েছেন। তো এই ধারাবাহিকতায় আপনাদের প্রস্তুতি মোটামুটি কীরকম, বা আপনার কেন্দ্রীয় নেতাদের সাথে বিএনপির যে আপনাদের মহাসচিব রয়েছেন তাদের সাথে আপনার সম্পর্ক, বা আপনার কোনো গ্রিন সিগন্যাল এরকম কোনো কিছু রয়েছে কিনা? আমি আপনাকে আগেই আমার প্রশ্নের উত্তরে বলেছি যে বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, এটাতে গণতান্ত্রিক প্র্যাকটিস চলে। এখানে আমাদের দলের প্রত্যেকটি স্টেজে যে কমিটিগুলো হয় গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। আমাদের দলের একটা নমিনেশন বোর্ড আছে, দলের কনস্টিটিউশন যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা নমিনেশন বোর্ড আছে। সেই বোর্ড নির্বাচনের আগে সিদ্ধান্ত নেয় বিভিন্ন তথ্যের ভিত্তিতে, যে এখানে বিভিন্ন ধরনের তথ্য কালেকশন, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কাজ করে মাঠে এবং বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে এবং বিভিন্ন ওয়েতে আমাদের বিভিন্ন তথ্য যাচাই বাছাই। হ্যাঁ, এটা নমিনেশন বোর্ড সিদ্ধান্ত দেয় কে কোথায় ইলেকশন করবে সেই ব্যাপারে। তো গ্রিন সিগন্যালের কথা যেটা বললেন, আমার মনে হয় না যে আমাদের স্ট্যান্ডিং কমিটির কোনো মেম্বারও কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন। এই গ্রিন সিগন্যালের রাজনীতি বিএনপি করে না। বিএনপি এগুলো হলো হাস্যকর এবং খুবই, যারা বলে এটা খুব মানে বিএনপি সম্বন্ধে যারা জানে না তারা এইসব কথাবার্তা বলতে পারে। বিএনপি কোনো গ্রিন সিগন্যালের রাজনীতি করে না। এবং বিএনপি এই যে সিগন্যালই দেয়, গ্রিন হোক আর রেড হোক, সেটা ওই নমিনেশন বোর্ডই দিবে, এর আগে না। দল যাকে মনোনয়ন দিবে তার পেছনে সবাই কাজ করবে, এই ধারাবাহিকতায় এটাই নিয়ম। তো আসলে যদি আপনার সিলেট পাশে আপনি মনোনয়ন পান, দানের শীষ নিয়ে প্রতিদিন নির্বাচন আপনি করার সুযোগ পান, যদি নির্বাচিত হন, তাইলে জকিগঞ্জ কানাইঘাটবাসীর
জন্য প্রথমে কি উদ্যোগটা নেওয়ার ইচ্ছা আছে আপনার? আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি, এই যে সংগ্রাম করছি, এই সংগ্রামে তো অনেকে আমার এলাকায় বলে এটা এই আন্দোলনটা চাকসু মামুনের আন্দোলন, এই ধরনের বিষয়ে বহুল প্রচলিত। তো এই যে আবার চাকসু মামুন সড়ক সংস্কার আন্দোলন, এই ধরনের বিভিন্ন ধরনের নাম পাবলিক। জাস্ট আমি এটুকু বলি যে আমি যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এখন আমি সংগ্রাম করছি, এই বিষয়গুলোকেই আমি প্রাধান্য দিয়ে আমার রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। সেটাতে বা এলাকায় আসা যাওয়ার কোনো ধরনের সম্পর্কই ছিল না মানুষের সাথে। তারাও ইলেকশন আসলে, এটা একটা সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে আমাদের দেশে যে ইলেকশন আসলে প্রার্থীর সংখ্যা মানে কোত্থেকে যে এসে হাজির হয় আল্লাহ জানে, কিন্তু বাকি সময়তে তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, তাদেরকে দেখা যায় না। তো এটা খারাপ কিছু মনে করি না আমি, এটা হইতেই পারে। অনেক লোভী মানুষজন আছে যারা লোভ করে যে ক্ষমতায় যদি যেতে পারে একবার, তাহলে জীবনটাই ধন্য হয়ে যাবে। আমরা রাজনৈতিক কর্মী, আমরা যেখানেই যেভাবে থাকি মানুষের পক্ষে কাজ করব, এটাই আমাদের শেষ কথা। তো সব মিলিয়ে একটা বিষয় এখন তো মনে করেন বিগত সরকারের নির্বাচনে যারা উপজেলার এবং পৌরসভা মেয়র বা চেয়ারম্যান ছিলেন সবাইকে অপসারণ করা হয়েছে, ভাইস চেয়ারম্যানও নাই, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। স্থানীয় সরকারের বরাদ্দ যেটি আসার কথা সেটি হয়তো চলমান রয়েছে, কিন্তু হয়তো এমপি যেহেতু নাই, সংসদ সদস্য না থাকার কারণে সেই বরাদ্দটি বন্ধ রয়েছে, কিন্তু উপজেলার বরাদ্দটা কিন্তু চলমান রয়েছে। এই বরাদ্দটা কারা বাস্তবায়ন করতেছে? এগুলো ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ আছে, উপজেলার সব কার্যক্রম এখনও আমি যতটুকু জানি এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে এগুলা বাস্তবায়ন হচ্ছে। কিন্তু পৌরসভার যে কাজগুলো, সেই কাজগুলা এটা পৌরসভাতে আমি শুনেছি যে পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে কোনো কর্মকর্তা, উপজেলা সরকারি কর্মকর্তাদেরকে। ওনাদের ওয়েতে বিভিন্ন তথ্য কালেকশন করে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন। বিজিবি কার্ড এগুলোর ব্যাপারে যেসব জিনিস হচ্ছে এগুলো আমি শুনেছি, কিন্তু এগুলোতে নিয়ে আমি খুব একটা কাজ করার সুযোগ পাই নাই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার বিভিন্ন সময় কথা হয়, আমি এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কনসেন্ট্রেট করতে পারি না, কারণ এগুলোর সাথে স্থানীয় রাজনীতি খুব মানে সিরিয়াসলি জড়িত এগুলোর সাথে। তো আমি আমাদের দলের লোকজনকে বলেছি, সবাইকে যার এলাকা ভিত্তিক পলিটিক্স করার ইচ্ছা আছে, বিভিন্ন ওয়ার্ডে কমিশনার হওয়ার বা পৌরসভাতে মেয়র হওয়ার ইচ্ছা আছে, তাদেরকে কাজ করতে বলেছি, ওরা কাজ করছে। আমি এগুলার ব্যাপারে উপজেলা প্রশাসনের সাথে যা বলার আমি বলে দিয়েছি, এভাবে চলছে। একটা বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, আপনারা তো জামাতের সাথে দীর্ঘদিন জোটে ছিলেন, এবারে হয়তো একটু জোটের বাইরে হয়তো নির্বাচন হতে পারে। এখন যেহেতু আপনাদের সামনে জামাত এবং এনসিপি বর্তমান আলোচনায় দেশের প্রেক্ষাপটে, তো আপনারা কি মনে করেন যে আপনাদের বিরোধী দল কারা হতে পারে? বা সেটা তো সময় বলা যাবে। নির্বাচন না হলে যদি আগেই আমি বলে দিই ওরা বিরোধী দল হতে সম্ভাবনা আছে, এটা বলা যাবে না। আসলে সত্যিকার অর্থে আমরা মানে সত্যিকারের গণতান্ত্রিক একটি রাজনৈতিক সংগঠন বিএনপি। আমরা ভোটের আগে কে কি হতে পারে, কে কি না হতে পারে, এটা এইভাবে আমরা আওয়ামীয় রাজনীতির সাথে বিশ্বাসী না। আমরা যেমন 91-এর নির্বাচনে শেখ হাসিনা কলকাতায় বসে বলেছিলেন যে বিএনপি 10টি আসনও পাবে না, কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি বিএনপি সেইবার ক্ষমতায় গিয়েছিল। তো পাবলিকের উপরে আমাদের বিশ্বাস, সব মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর আস্থা এবং পাবলিকের উপর বিশ্বাস আমাদের আছে। পাবলিক যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় যাব। বিরোধী দলে কে বসবে না অবশ্যই সময় দেখা যাবে, এখন এই মুহূর্তে তো বলার কোনো ওয়ে নাই। এতে আলোচনা বর্তমান পাথরকুয়ারি কর্মসংস্থান যেটি আপনার উপজেলায় পাথরকুয়ারি রয়েছে, তো পাথরকুয়ারি যেটি পরিবেশ দোহাই দিয়ে যেটি বন্ধ রয়েছে, বর্তমান পরিবেশ উপদেষ্টা যিনি রয়েছেন ওনার মাধ্যমে আমরা জানি যে এটি পরিবেশের দোহাই দিয়ে বন্ধ রয়েছে। তো বিগত 5 আগস্টের পরে কিন্তু এটি একটি অর্ডারও এসেছিল যে সনাতন পদ্ধতিতে এই কোয়ারিগুলো সচল করে কর্মসংস্থান সৃষ্টি যাতে হয়, তো তার প্রেক্ষিতে আবারও কিন্তু সেটি আইনি জটিলতায় আটকে আছে। তো এই পাথরকুয়ারি কর্মসংস্থানের একটা মাধ্যম আর অন্য মাধ্যম হিসেবে আপনি কি মনে করেন যে পাথরকুয়ারি যদি না খোলা হয়, তাহলে আর খোলা না হলে পাশাপাশি যে পাথরকুয়ারিগুলোতে যেভাবে পাথর এবং বালু গোয়েনঘাটে জাফলং, আপনার বিছনাকান্দি, তারপরে আপনাদের যে লুবাছড়া যেটি রয়েছে এখানে ঘাটে যেভাবে পাথর লুট হচ্ছে এখান থেকে,
একটি অংশ কিন্তু চলে যাচ্ছে পাথর লুট প্রতিদিন, সরকার রাজস্ব হারাচ্ছে। এই যে সনাতন পদ্ধতিতে এটি চালু হচ্ছে না বা এই যে লুটপাট হচ্ছে, তো এগুলো নিয়ে আপনার আসলে যারা উপরে সিদ্ধান্ত নেন ওনারা গ্রামে কাজ করেন না, পাথরমহলের আশেপাশে ওনাদের অবস্থান নাই এবং ওনারা এইসব বিষয়ে বিন্দুমাত্র কোনো ধরনের আইডিয়া নাই এবং ধারণা নাই। শুধুমাত্র পরিবেশের দোহাই দিয়ে এইসব কথাবার্তা যারা বলেন তারা এই বক্তব্যের ভিতরে ওনারা অনেক টাকা রুজি করেন। আমি স্পষ্টভাবে বলতে পারি যে ওনারা এই বক্তব্যের পিছনে ওনারা অনেক কিছু অর্জন করেন। কিন্তু আমরা সাধারণ মানুষদের সাথে কাজ করি। এই পাথরমহলগুলা আমার অঞ্চলে বিশেষ করে লুবাছড়া যে পাথরমহল আছে সেটার সাথে কোনো কমিউনিকেশন নাই, তো শুধু পানি নদীপথ ছাড়া কোনো পথ নাই যে দিক থেকে এই পাথরটা নিয়ে আসা যাবে। আমার জন্মের আগ থেকে এই জায়গা থেকে পাথর আহরণ হচ্ছে, কোনোদিন শুনি না এই পরিবেশ নষ্ট হয়ে গেছে বা পরিবেশই হয়ে। এর গত গভর্নমেন্টের আমলে যেটা হয়েছে যে মেশিন দিয়ে, ওখানে বলা হতো বোমা মেশিন, আমি যতটুকু শুনেছি, যে আমি দেখি নাই কিন্তু আমি শুনেছি যে মাটির প্রায় 100 ফুট নিচ থেকে পাথর উত্তোলন করা হতো, এই ধরনের অবস্থা ছিল। এটা অবশ্যই আমরা কামনা করি না, এটা আমরা আশা করি না যে এই ধরনের, কিন্তু ন্যাচারাল ওয়েতে ভূমির উপরে যে পাথর আছে সেই পাথর কালেকশন করলে এই দেশের অনেক ফরেন কারেন্সি সেভ করা সম্ভব। কারণ এগুলা যারা বন্ধ করেছে গত গভর্নমেন্টের আমলে, আমি সোফার যতটুকু জানি তারাই এই একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেট বাইরের থেকে পাথর ইম্পোর্ট করে এনে বাংলাদেশে বিক্রি করেছে এবং প্রচুর দামে বিক্রি করেছে, প্রচুর ইনকাম করেছে আর প্রচুর অবৈধ অর্থ উপার্জন করেছে। এক্স্যাক্টলি ওই সিন্ডিকেটের কারণেই আমি স্পষ্টভাবে বলতে পারি যে ওই সিন্ডিকেটের মধ্যে আমাদের বর্তমান সরকারের কোনো লোকজন আছেন নিশ্চয়ই, আমার কাছে স্পষ্টত ধরা পড়ছে। কারণ এই পাথরমহলগুলো যদি ন্যাচারাল ওয়েতে পাথর কালেকশন না হয় তাহলে অটোমেটিক্যালি এই পাথর উপরে থাকবে না। তো মানুষ যখন ক্ষুধার জ্বালায় প্রতিষ্ঠা থাকবে তখন সে পাথর নিয়ে আসবেই, এবং পাথর যখন সে কোনো জায়গায় নিয়ে আসবে সে ব্যবসায়ীরা যারা আছে তারা কিনবেই। আমরা আসলে এই যে বিচ্ছিন্ন অভিযান যেটি স্ট্রাইক ফোর্সের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আমরা দেখি যে কিছু পাথর এবং বালু বা কিছু গাড়ি আটকানো হয়, তারপরে অভিযান দেওয়ার পরেও কিন্তু এটা আইওয়াশ, আমি বলি এগুলো আইওয়াশ। কোনো কোনো কর্মকর্তা হয়তো বা এটা থেকে কোনো ধরনের বেনিফিট নিতে চান, আমি স্পষ্ট বলবো এইসব বিষয়। কারণ আমরা সোজা রাস্তা চিনি, আমি একদম স্পষ্ট বলি আমি স্ট্রেট ওয়ে চিনি। আমি আঁকাবাঁকা কোনো পথে হাঁটা আমি পছন্দ করি না এবং আঁকাবাঁকা কোনো পথে হাঁটিও না। সোজা হিসাব হলো এখানে আমাদের অঞ্চলের বিশেষ করে এই লুবাছড়া পাথরমহল এলাকায়, আমি আমার অঞ্চলের কথা বলছি, অন্যগুলো নিয়ে আমি কথা বলবো না। তো এই অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র কাজের জায়গা হলো এই জায়গা। তো এই জায়গাতে যদি এইভাবে অবস্ট্রাকশন তৈরি করা হয় তো মানুষ রুজি রোজগার করবে কিভাবে? মানুষ তার পেটের খাদ্য জোগাড় করবে কিভাবে? সে তো যেভাবে হোক সে এখান থেকে পাথর কালেকশন করবেই। এবং এই পাথর কালেকশন এখন তো যেটা চলছে যে অকশন হয়েছিল, সিজ করা পাথর ছিল, সেই পাথরগুলো সরাই নিচ্ছে একটা যারা টেন্ডারে পার্টিসিপেট করেছিল। তার পরবর্তী সময়েও দেখেছি আমি কোনো কোনো জায়গায় কিছু কিছু অবস্ট্রাকশন তৈরি করা হচ্ছে। তো আমি আশা করবো এইসব অবস্ট্রাকশন দিয়ে কোনো লাভ নাই, এগুলোতে কোনো লাভ হবে না। মানুষ খিদার জ্বালায় কাজ করছে, সে না হয় চুরি করবে না ডাকাতি করবে, কি করবে? আচ্ছা, অন্য কোনো কর্মসংস্থানের কোনো আসলে তো সেভাবে সামাজিক মানে গ্রামীণ অবকাঠামো উন্নয়নেই আমরা সংগ্রাম করছি, সেগুলো যদি না হয় তাহলে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিভাবে? আপনি কর্মসংস্থান করতে হলে তো আপনার অবকাঠামো লাগবে। অবকাঠামো যখন স্ট্রং হবে তখন এমনিতেই আপনার অন্যান্য ইনভেস্টমেন্ট আসবে, বিভিন্ন ধরনের বিষয়। যেমন আমার কানাইঘাট বলেন, কানাইঘাটে প্রচুর সবজি হয়, শাকসবজির জন্য কানাইঘাট বিখ্যাত। তো সেই সবজিগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, কারণ কোনো ইনভেস্টমেন্ট নাই এখানে। সেই ইনভেস্টমেন্ট হতে হলে আপনার যোগাযোগ ব্যবস্থা প্রথম। একটা বিষয় যেটি আসলে যে কোনো ইকোনমিক্স জোন বা বড় মিল ফ্যাক্টরি কারখানা করতে গেলে তো গ্যাসের একটা বিষয়। এখানে গ্যাস আপনাদের বৃহত্তর জোনটায় কিন্তু এই গ্যাসের উৎপাদন, এখান থেকে সারা বাংলাদেশে গ্যাস বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু এই মূল আপনাদের উপজেলায় গ্যাসের জন্য আন্দোলন। আমি একটা জিনিস বলি আপনাকে,
দুনিয়ার খুব কম জায়গায় আপনি দেখবেন গ্যাস পাইপলাইনে গ্যাস ডিস্ট্রিবিউট হয়। যদিও আমার জনতা এলাকার অনেকেই এটার জন্য সংগ্রাম করছেন, আমি দেখছি, কিন্তু এগুলো অযৌক্তিক আমি মনে করি। এগুলো কোনো যৌক্তিক না। আমাদের যে পরিমাণ গ্যাস আমাদের আছে, সেই পরিমাণ গ্যাস দিয়ে আমাদের মিল কারখানা ইন্ডাস্ট্রিগুলো চালানো ডিফিকাল্ট। এখন যদি আরও নতুন করে গ্যাস এক্সপ্লোর করা সম্ভব হয় আমাদের পক্ষে, তখন না হয় এগুলো চিন্তা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে ন্যাশনাল গ্রিডে গ্যাস সাপ্লাই হয়, সেই গ্যাস দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলোই চালানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে সার কারখানাগুলোতে যে গ্যাস সাপ্লাইয়ের যে ব্যাপার স্যাপার ছিল, আপনি শুনলে আশ্চর্য হবেন, আজকে 4-5 মাস থেকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা গ্যাসের অভাবে বন্ধ আছে। এই ধরনের বাংলাদেশে অনেকগুলো সার কারখানা আছে যেগুলা গ্যাসের অভাবে বন্ধ আছে। এখন গ্যাস কেন দিতে পারছে না? কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস লাগবে এই মুহূর্তে। এটা খুব ন্যাচারাল। এটা আপনি যতই চেষ্টা করেন, আপনি এটার থেকে মুক্তির কোনো রাস্তা নাই। তো আপনার ইন্ডাস্ট্রিয়াল গ্যাসই আপনি সাপ্লাই দিতে পারছেন না। সেখানে আপনি যদি আশা করেন যে আপনার হোম ইয়ের জন্য, মানে ঘরে রান্না করার জন্য গ্যাস সাপ্লাই, এটা অবান্তর। এটা চিন্তা করে কোনো লাভ নাই, কারণ আমার থাকতে হবে তো জিনিসটা। আমরা যদি মনে করি যে আমার জকিগঞ্জ গ্যাস কূপ আছে, গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু ওটাতে এখনো এক্সপোর্ট করা শুরু হয় নাই। বাট আমরা যদি চিন্তা করি যে আমাদের পৃথিবীটাই জকিগঞ্জ, কানাইঘাট, জনতা, গোয়াইনঘাট নিয়ে, নো, এটা তো না রে ভাই, এটা তো বাংলাদেশের একটা অংশ। আসলে সব মিলিয়ে কর্মসংস্থান যেটি আসলে, যেমন পাথরকুয়ারির এই 2টি উপজেলা 3টি উপজেলা পাথরকুয়ারির উপর নির্ভরশীল শ্রমিকরা, তো এর বিপরীত কোনো চিন্তা ভাবনা করা যায় কি? এটা আপনি কেমন দেখেন? বললাম তো, এটা সরকারি উদ্যোগ ছাড়া, সরকার প্রমোট না করলে এগুলো এত সহজ না যে ব্যক্তি উদ্যোগে সব কিছু করা সম্ভব হবে না। রাস্তাঘাট করা কি সম্ভব আমাদের পক্ষে? আমাদের পক্ষে তো সম্ভব না এটা রাস্তা করে দেওয়া। এটা 100 কোটি 150 কোটি টাকার ব্যাপার, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। কমিউনিকেশন ডেভেলপ, আপনি দেখেন একটা জিনিস, আমি জাস্ট সিম্পলি উদাহরণ দিই। আমার কানাইঘাট, এই বুরহানুদ্দিন সড়ক হওয়ার আগে কানাইঘাট শিক্ষার হার দিয়ে অনেক পিছনে ছিল, আমরা অনেক পিছনে ছিলাম। কিন্তু এই মুহূর্তে সিলেট অঞ্চলের হাইয়েস্ট শিক্ষার হার কানাইঘাটে, একটা সড়ক হওয়াতে এই ধরনের অবস্থা হয়েছে। তো এই যে পরিবর্তন, এটা কমিউনিকেশনের জন্য পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন আরও বেগবান হবে, আরও পাবলিক ইনভেস্টমেন্ট আসবে। আমাদের অঞ্চলের অনেক বিদেশি ফরেনাররা আছেন, তারা মুখিয়ে আছেন যে ওখানে দেশে কোনো ধরনের শিক্ষার উন্নয়নে আরও প্রসার কি করার প্রয়োজন বলে মনে করেন? ডেফিনেটলি অনেক জায়গায় কাজ করার ব্যবস্থা আছে, তো অনেক জায়গায়। যেমন আপনার উপজেলায় 2টি উপজেলায় পর্যাপ্ত পরিমাণ কলেজ রয়েছে কিংবা বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার কি মনে করেন? উপজেলা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি করতে যান, তাহলে তো আপনি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের মানে খ্যাত হয়ে যাবে পুরো একদম। এই ধরনের বিষয়গুলো চিন্তা করার মতো না আসলে। আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার প্রাথমিক শিক্ষা কতটুকু উন্নত হয়েছে, তারপরে আপনার হাই স্কুলের শিক্ষা কতটুকু উন্নত হয়েছে। আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে GPA 5-এর যে সংগ্রাম আমরা দেখেছি, এইটা দিয়ে তো শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় নাই রে ভাই। এটা তো আমার চিন্তা করতে হবে যে আমার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে প্রথমে, তারপরে এটার মান উন্নয়ন করতে হবে। এই মান উন্নয়নের মাধ্যমে আমার যে স্টুডেন্টরা আসছে তাদেরকে বিশ্বের সাথে কম্পিটিশন করার মতো উপযোগী করে গড়ে তুলতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান হলেই চলবে না, একটা বিষয় আসলে মান উন্নয়ন করা, মান উন্নয়নটা দরকার। একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আসলে যে সিলেটের অধিকাংশ এলাকায় সবাই প্রবাসে পাড়ি জমাচ্ছেন। শিক্ষিত যারা হচ্ছেন, দেশে কোনো কর্মসংস্থান না করে, কোনো উদ্যোগ না নিয়ে তারা সবাই ইউরোপের মতো দেশে পাড়ি জমাচ্ছেন। এই বিষয়টি আপনার কাছে? এটা খুব ন্যাচারাল। স্রোত পানি যখন আসে, পানি দেখেন সামনে যা পাবে সেই বাটটা ভেঙে সে সামনের দিকে আগাতে থাকবে। এই শিক্ষিত ছেলেপেলেরা অথবা সমাজে ইয়াং ছেলেপেলেরা যত আসছে, আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় 10 কোটি প্লাস মানুষ আছে 30 বছরের নিচে বয়স, মানে ইয়াং জনগোষ্ঠী। এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে, সেই জায়গায় আপনি মানুষকে তো আপনি কর্মসংস্থান দিতে হবে। কর্মসংস্থান যদি আপনি না দিতে পারেন, তাহলে তো মানুষ যে কোনো জায়গায় তার কর্মসংস্থান খুঁজে নিতে চেষ্টা করবে। সেই ওয়েতেই সে বাইরে পাড়ি জমাচ্ছে। মানুষগুলো আবার ফিরে আসবে এখানে। যদি আমরা এনভায়রনমেন্ট করতে না পারি, তাহলে এইভাবেই আমাদের জনশক্তি দেশ থেকে চলে যাবে। এটার বিকল্প কিছু নাই, তো কিছু করার নাই।
বুঝছেন? তো ধন্যবাদ আপনাকে, অনেক বিষয় নিয়ে আমরা এই কথা বললাম। আসলে কর্মসংস্থান যে যার মতো যে জায়গায় গেলে সে সৃষ্টি করতে পারবে ওই জায়গায় না, আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে একটা আগামী সরকার যেটা আসবে সেটা এই দেশের ইয়াং সমাজের, আমাদের দুনিয়া অনেক ওপেন এখন, বুঝছেন? এই ওপেন দুনিয়াতে অনেক কিছু করার অনেক সুযোগ আছে। সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা এখানে অনেক কর্মসংস্থান করে তুলতে পারবো। বিভিন্ন ওয়েতে আমাদের কর্মসংস্থান করে ওঠা সম্ভব, যেগুলো নিয়ে আমরা আমাদের দেশ এবং জাতিকে এবং আমাদের এই ইয়াং জনগোষ্ঠীকে আমরা কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে পারবো এবং দেশটাও অনেক বিকশিত হবে, ফরেন কারেন্সি ইনকাম হবে। এইভাবে আমরা দেশটাকে বিকশিত করার চিন্তা করতে পারি। একটা বিষয় হচ্ছে আপনার সিলেটে যেমন কোম্পানিগঞ্জে যে হাইটেক পার্ক রয়েছে, যেটি এরকম পার্কের এখানে কোম্পানিগঞ্জে এটা তো জাস্ট লুটতরাজের একটা পার্ক হয়েছে, এটা জাস্ট নাথিং এলস। ওখানে কতগুলা বিল্ডিং করা হয়েছে, যারা বিল্ডিং করছে তারা প্রচুর টাকা কামাইছে, আর যারা আইডিয়া দিছে বা এই প্রজেক্টের সাথে যারা জড়িত ছিল তারা প্রচুর টাকা কামাইছে। ওখানে তো কোনো লোকও নাই, মানুষও নাই, কিচ্ছু নাই, জাস্ট কটা বিল্ডিং আছে। তো এইসব বিল্ডিং করার রাজনীতি করে তো লাভ নাই রে ভাই, এটা তো লুটতরাজের রাজনীতি। আমাদের কাজ করতে হবে, যে এই বিল্ডিং করার আগে পরিকল্পনা করতে হবে এই বিল্ডিংয়ে কী হবে না হবে। কোনো পরিকল্পনা ছাড়া এগুলো করা হয়েছে, জাস্ট লুটতরাজ করার জন্য, আর কিছু না। কাজের কোনো কাজই হয় না, কিছু না, শুধু আমাদের টাকা খরচ হয়েছে এইটুকু। তো ধন্যবাদ আপনাকে, অনেক বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় দর্শকদের সাথে যুক্ত ছিলাম। এবার আমরা বিদায় নেব। আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পরবর্তীতে যারা যুক্ত হবেন আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সর্বশেষ আপনার জকিগঞ্জ কানেরঘাটবাসীর জন্য বার্তা এবং যারা আমাদের সাথে যখন যুক্ত ছিলেন সবার উদ্দেশ্যে কিছু বলা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আজকে আপনাদের সাথে কথা বলার মাধ্যমে আমি আমার এলাকার প্রত্যেকটি মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা অত্যন্ত অবহেলিত একটা অঞ্চলের মানুষ, আমি সবার কাছে আহ্বান জানাবো আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি দেশ এবং জনগণের জন্য আমরা কাজ করতে চাই। আমাদেরকে সেই কাজের সুযোগ যদি দেওয়া হয়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাদের সাথে দীর্ঘদিন থেকে ছিলাম, এখনও আছি। প্রত্যেকটি সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়েছি দীর্ঘদিন থেকে। আমি যদি আপনাদের পরীক্ষা উত্তীর্ণ কোনো ব্যক্তি হয়ে থাকি তাহলে আমি আশা করব আগামী দিনে আপনাদের সাহায্যের হাত, বিশেষ করে আমরা যে সমর্থন যেটা চাই আপনাদের কাছ থেকে, সেই সমর্থনের হাত প্রসারিত করবেন। ইনশাল্লাহ আপনাদের সমর্থন যদি পাই আমরা অনেক কিছু করতে পারবো, প্রয়োজনে বিশ্ব বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে মামুন রশিদ মামুন ভাইকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আবারও পরবর্তী কোনো অতিথিদের নিয়ে আপনাদের সামনে আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।